Hello friends, today I am going to start the discussion on An Astrologer's Day by R.K. Narayan. Actually, An Astrologer's Day is a thriller or suspense short story written by Indian English writer Roshipuram Krishnaswamy I.R. Narayanaswamy. You know, this is a great name, and this writer is popularly known as R.K. Narayan. বন্ধুরা, আজকের এই টেক্সটে ক্লাস 11 WBCHSE ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে সেমিস্টার 1-এ তোমরা পাবে এই অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বলে যে টেক্সটটি, তার বাংলায় পুঙ্খানুপুঙ্খভাবে পড়ানো হবে। আর তোমরা যদি এই চ্যানেলের নতুন হও, একটু সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তী অংশগুলো একদম ডিটেইলড লাইন বাই লাইন ডিসকাশন এবং তার সঙ্গে শর্ট আনসার কোশ্চেন MCQ টাইপ সবই তোমরা পেয়ে যাবে। তা বন্ধুরা, আমরা যে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বা একজন জ্যোতিষের দিন সেটা শুরু করব, সেটা আগেই বলেছি। এটা কিন্তু অনেক আগে প্রকাশিত হয়েছিল এই R.K. নারায়ণের মালগুডি ডেজ স্টোরিতে, যে কালেকশন অফ স্টোরিজ, সেখানে 2006 সালে যে টেলিকাস্টেড হয়েছিল তার এইটা ছিল ফার্স্ট চ্যাপ্টার বা ফার্স্ট স্টোরি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। তারও আগে অবশ্য এটি প্রকাশিত হয়েছে 1947 সালে ইন্ডিয়ান থট পাবলিকেশনস। এই শর্ট স্টোরিটা তাদের যে শর্ট স্টোরি কালেকশন, সেখানে 4th কালেকশনে এই R.K. নারায়ণের গল্পটি অন্তর্ভুক্ত ছিল। তা সে যাই হোক, এই R.K. নারায়ণ, যিনি 1906 সালের 10ই অক্টোবর ম্যাড্রাস বা চেন্নাইতে, তামিলনাড়ুর চেন্নাইতে জন্মগ্রহণ করেছেন। তিনি লুথারান মিশন স্কুল, ক্রিশ্চিয়ান কলেজ হাই স্কুল, মহারাজাজ কলেজে পড়াশোনা করেছেন। পরবর্তীকালে পুরোপুরি লেখার জগতে আসেন এবং তার বিখ্যাত কয়েকটা বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হলো স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, মালগুডি ডেজ, দ্য ম্যান ইটার্স অফ মালগুডি, দ্য ইংলিশ টিচার, এটসেট্রা। অ্যান্ড হি ওয়াজ অ্যাওয়ার্ডেড পদ্মবিভূষণ, সাহিত্য একাডেমি ফেলোশিপ, AC বেনসন মেডেল, এটসেট্রা। ইউ নো দিস রাইটার ওয়েল বিকজ এই R.K. নারায়ণের লেখা যে ফাদার শেলফ ইউ হ্যাভ অলরেডি রেড ইন ক্লাস 10। ফ্রেন্ডস, আমরা অ্যাস্ট্রোলজার্স ডের একদম ডিটেলড ডিসকাশনে চলে যাব, যে ভারতবর্ষের প্রেক্ষাপটে কেমন করে একজন জ্যোতিষ কেবলমাত্র তার সাধারণ কিছু বৈশিষ্ট্য এবং গুণের দ্বারা, যে গেরুয়া পোশাক, মাথায় তিলক এবং কয়েকটা ওই জ্যোতিষের জিনিসপত্র দিয়েই একজন জ্যোতিষ হয়ে উঠতে পারে, সেই কাহিনী এখানে যেমন রয়েছে, তার সাথে সাথে আইরনি অফ ফেট বা ভাগ্যের পরিহাস, রিলিজিয়ান অ্যান্ড ব্লাইন্ড ফেথ ইন ইন্ডিয়ান অ্যাটমসফিয়ার, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এর মতো বিখ্যাত বিখ্যাত থিমগুলো এই গল্প অ্যান অ্যাস্ট্রোলজার্স ডেতে লেখক আমাদের কাছে তুলে ধরেছেন। তা যাই হোক, গল্প পড়তে পড়তে আমরা আরও অনেক গভীরের নানা অংশ আলোচনা করব। তো টেক্সটে আমরা এখন যাব। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই R.K. নারায়ণ। আমি আগেই বলেছি এইটি হচ্ছে R.K. নারায়ণের ছবি, তোমরা দেখে নাও। পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। পাংচুয়ালি মানে একদম সময় মেনে বা সময়ানুবর্তিতার সঙ্গে, ওয়ান হু ওয়ার্কস ইন দ্য শিডিউল্ড টাইম, একদম ঘড়ি ধরে। অ্যাট মিড ডে, মিড ডে মানে দুপুরবেলায় বা দিনের মধ্য সময়ে, যেটাকে আমরা বলি অ্যাট 12 o'clock ইন দ্য নুন। ফলে MCQ কোশ্চেন আনসার তোমাদের যেহেতু করতে হবে, এই মিড ডের বদলে যদি 12 o'clock ইন দ্য নুন থাকে, তাহলেও কিন্তু সেটাকে তোমাদের টিক দিতে হবে। তা যাই হোক, একদম সময় মেনে সময় মতো দুপুরবেলা, হি ওপেন্ড হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, তিনি তার ব্যাগ খুললেন। অ্যান্ড স্প্রেড আউট, স্প্রেড আউট মানে ছড়িয়ে দেওয়া, প্রসারিত করা বা বিছিয়ে দেওয়া, স্ক্যাটার্ড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট মানে তার পেশাদারি বা তার পেশার সাজ সরঞ্জামগুলো। ইকুইপমেন্ট মানে যন্ত্রপাতি বা জিনিসপত্র, সরঞ্জাম, টুলস বা ইমপ্লিমেন্টস, হুইচ কনসিস্টেড অফ আ ডজন কাউরি সেলস, যেগুলোর মধ্যে অন্তর্গত ছিল 1 ডজন কাউরি সেলস। কাউরি সেলস হচ্ছে এই যে শামুকের মতো দেখতে, যেটাকে কড়ি বলা হয়, এইটা হচ্ছে কাউরি সেলসের ছবি। তাহলে কতগুলো কাউরি সেলস ছিল? প্রায় 1 ডজন। এ ডজন মিনস 12, 12টা মতো সামুদ্রিক কড়ি। এগুলো সাদা রঙের একটা মেরিন ক্রিয়েচার্সদের দেহ থেকে তৈরি হয় বা সামুদ্রিক প্রাণীর দেহ থেকে এই সামুদ্রিক কড়িগুলো
কাউরি শেলস, সেগুলো তিনি আচ্ছা এইগুলো বলে রাখি যে জ্যোতিষ যখন তার ব্যাগ থেকে পেশাদারি জিনিসগুলো বের করছেন, এই কড়ি রেখেছেন কেন না, আগেকার দিনে অন্ধবিশ্বাস বা মানুষের বিশ্বাস ছিল যে এই কাউরি শেলসগুলো বিভিন্ন যে শক্তি তাকে দূরে সরিয়ে রাখতে সাহায্য করে, তাই ঘুনশিতে বা বিভিন্ন ধর্মের মানুষ এই সমস্ত কড়ি ছোট বিশেষ করে বাচ্চাদের কোমরে বেঁধে টেঁধে রাখতো, আর এই জ্যোতিষরা সেগুলো দিতেন, মন্ত্রপুত করে দিতেন। তাই 1 ডজন কাউরি শেলস তিনি বের করলেন, এ স্কোয়ার পিস অফ ক্লথ উইথ অবসকিউর মিস্টিক চার্টস অন ইট, এবং একটা অস্পষ্ট স্কোয়ার মানে স্কোয়ার পিস মানে এক চৌকো বা বর্গাকার এক কাপড়ের টুকরো, উইথ অবসকিউর, অবসকিউর মানে অস্পষ্ট, ইনডিস্টিংক্ট, মিস্টিক চার্টস অন ইট রহস্যময়, এনিগমেটিক, এই মিস্টিক মিনস এনিগমেটিক, চার্টস মানে তালিকা এতে রয়েছে, অ্যান্ড এ নোটবুক একটা নোট বই, অ্যান্ড আ বান্ডল অফ প্যালমিরা রাইটিংস, প্যালমিরা মানে হচ্ছে তালপাতা বা তালপাতার পুঁথি। বিশেষ করে জেনে রাখো আগেকার দিনে শুকনো তালপাতাতে এইরকম বিভিন্ন জ্যোতিষ হতে পারে বা পুঁথি বা আগেকার দিনের বিভিন্ন নিয়মকানুন নথিভুক্ত করে রাখতো, যখন কাগজ আবিষ্কারের আগে বা কাগজ তখনও জনপ্রিয় হয়নি যখন, সেই রকম সময়ের। তাই পুরনো কিছু পুঁথির লেখালেখি সেটা তালপাতায় খোদাই করা রয়েছে, তার একটা বান্ডেল, একটা নোট বই, কিছু অস্পষ্ট রহস্যময় তালিকা রয়েছে একটা চৌকো কাপড়ের টুকরোতে সেটা, আর ডজন মতো কাউরি সেলস। এই 4টি উপাদান তার পেশাদার জিনিসগুলো প্রসারিত করলেন ব্যাগ খুলে ঠিক দুপুরবেলায়, একদম সময় মেনে, কারণ এই সময়েই তিনি সাধারণতভাবে তার ব্যাগ খুলতেন বা এই ব্যাগ খুলে তার পেশাদারি কাজকর্ম শুরু করতেন। সো দেখো, ইন দ্য ভেরি বিগিনিং অফ দ্য সেন্টেন্স উই আর নট ডেসক্রাইবড হু দিস পারসন ইজ, কে এই ব্যক্তি তাকে কিন্তু আমাদের বর্ণনা করা হচ্ছে না, হি বলে বলা হয়েছে। আসলে এখানে তার কথা, যার কথা বলা হচ্ছে তিনি তার ব্যাগটা খুলতেন, এই তিনি বলতে কিন্তু এই অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার মানে যে জ্যোতিষের কথা বলা হচ্ছে। তাহলে আবারও একবার বাংলায় মানে যে পুরোপুরি সময় মতোভাবে বা সময়ানুবর্তিতার সঙ্গে ঠিক দুপুরবেলায় সে তার ব্যাগটা খুলল এবং ব্যাগের থেকে পেশাদার জিনিসগুলো বের করে ফেলল, যেই পেশাদার জিনিসগুলোর মধ্যে ছিল 1 ডজন কড়ি, একটা চৌকো কাপড়ের টুকরো যাতে অস্পষ্ট রহস্যময় কিছু ছক কাটা ছিল, আর একটা নোট বই এবং 1 বান্ডিল তালপাতার লেখা বা তালপাতার পুঁথি। হিজ ফোরহেড ওয়াজ resplendent with sacred ash and vermilion, and his eyes sparkled with a sharp abnormal gleam, which was really an outcome of a continual searching look for customers, but which his simple clients took to be a prophetic light and felt comforted. এবারে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং দেখে নিই। হিজ ফোরহেড, ফোরহেড মানে কপাল, তার কপাল ওয়াজ রেসপ্লেন্ডেন্ট, রেসপ্লেন্ডেন্ট মানে উজ্জ্বল, চকচকে, ভেরি ব্রাইট, শাইনিং, ড্যাজলিং, চকচক করছিল, উইথ স্যাক্রেড অ্যাশ, স্যাক্রেড মানে পবিত্র বা শুদ্ধ বা যার সঙ্গে ধর্মীয় বিশুদ্ধাচারণের সম্পর্ক রয়েছে তাকে বলা হচ্ছে স্যাক্রেড অ্যাশ। অ্যাশ মানে ছাই বা ভস্য বা বিভূতি, হোলি অ্যাশ। অ্যান্ড ভার্মিলিয়ান, ভার্মিলিয়ান মানে সিঁদুর, তাহলে সিঁদুর আর পবিত্র ছাইয়ের দিয়ে তার কপাল চকচক করছিল। অ্যান্ড হিজ আইজ স্পার্কলড, এবং তার চোখগুলো চকচক করছিল, ঝিকমিক করছিল, সোন ব্রাইটলি, অ্যান্ড ড্যাজলড উইথ এ শার্প অ্যাবনর্ম্যাল গ্লিম, একটা উজ্জ্বল অস্বাভাবিক ঝকমকানিতে। অ্যাকচুয়ালি গ্লিম মানে হচ্ছে জ্যোতি, মানে কি বলা যাবে, গ্লিমার অর গ্লিন্ট। যে চোখের চকচকানি বা ঝকঝকানিটা ছিল was really an outcome, outcome মানে রেজাল্ট, of a continual searching look for customers, মানে তার সেই চোখ দিয়ে যে তিনি অনবরতভাবে তার খরিদ্দারদের দেখতেন, কাস্টমার্স মানে খরিদ্দার, কাস্টমার্স মানে বায়ার্স অর হেয়ার দ্য ক্লায়েন্টস, তিনি যে ক্লায়েন্ট খুঁজতেন তারই ফলশ্রুতি এই চোখ চকচক করছে, সবসময় আসলে তিনি খুঁজে বেড়াচ্ছেন। বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস, কিন্তু এটা আসলে তার সাধারণ খদ্দেররা টুক টু বি, এটাকে নিতেন, মানে এটাকে এইভাবে দেখতেন, প্রফেটিক লাইট, একটা ভবিষ্যৎবাণীর উজ্জ্বল আলোক বলে তারা মনে করতেন,
মানে লাইক এ প্রফেট। প্রফেট হচ্ছেন যিনি ভবিষ্যৎ বক্তা, যিনি মহাপুরুষের মতো করে বা ভবিষ্যৎ দ্রষ্টা মতো করে ভবিষ্যতের কথা বলে দেন। অ্যান্ড ফেল্ট কমফোর্টেড, এবং তারা স্বস্তি বোধ করতো। দে গেট রিলিভড অ্যান্ড অ্যাসিওর্ড, অর্থাৎ তার কপালে পবিত্র ছাই এবং সিঁদুর ঝলমল করত, এবং চোখ দুটোতে তীক্ষ্ণ অস্বাভাবিক জ্যোতি ঝিলিক দিয়ে উঠছিল। এটা আসলে খদ্দেরদের অবিরামভাবে খোঁজের ফলে বা অনুসন্ধানের ফলশ্রুতি হিসাবে চোখে এই জ্যোতিটা ফুটে উঠত, কিন্তু তার সহজ সরল খদ্দেররা এটাকে একজন ভবিষ্যৎ দ্রষ্টার উজ্জ্বল জ্যোতি বলে মনে করতেন, এবং তারা বেশ স্বস্তি বোধ করতেন, এবং তারা ভাবতেন এই বাবাজি বা এই যে জ্যোতিষ, ইনি নিশ্চয়ই অসাধারণ ক্ষমতার অধিকারী ছিলেন। তাহলে তোমরা বুঝতেই পারছো, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডের ইন দ্য ভেরি বিগিনিং of the paragraph or in the very beginning of the sentences we have come to know about how the astrologer was, এবং তার যে চারিত্রিক বৈশিষ্ট্য সেখানে হয়তো চরমভাবে আমরা পাচ্ছি না, কিন্তু তার যে বাহ্যিক গঠন এবং তার মধ্যে যে ভণ্ডামির ছোঁয়া রয়েছে, কারণ তিনি কাস্টমারদের খুঁজে বেড়াচ্ছেন, তার জন্যই তার চোখ চকচকে, এটা কিন্তু লেখক আমাদের প্রথম প্যারাগ্রাফেই এটা পরিষ্কার করে দিয়েছেন। দ্বিতীয় প্যারাগ্রাফ দেখো। The power of his eyes was considerably enhanced by their position. তার চোখের যে শক্তি was considerably enhanced, সেটা যথেষ্ট কারণ বা যথেষ্টভাবে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেত তাদের অবস্থানের জন্য। অর্থাৎ চোখ দুটোর শক্তি তাদের অবস্থানের জন্য বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছিল তাদের অবস্থান। তাহলে অবস্থানটা বলতে কোথায় ছিল চোখ দুটো? Placed as they were between the painted forehead and the dark whiskers which streamed down his cheeks. যেহেতু চোখ দুটো রং করা কপাল, পেইন্টেড ফোরহেড, মানে রং করা বলতে কি দিয়ে রং করা ছিল? সেই ছাই ভস্ম দিয়ে এবং ভার্মিলিয়ান বা সিঁদুর দিয়ে। অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স, আর কালো হুইস্কার্স হচ্ছে গোঁফ যেটা জুলপির মতো করে গড়িয়ে গেছে। হুইচ স্ট্রিমড ডাউন হিজ চিক্স, যেটা তার গাল দিয়ে নেমে এসছে। অর্থাৎ এখানে কানের পাশে গালের উপরের যে লোমগুলো সেগুলো এমন চওড়া এবং মোটা, এবং তার সঙ্গে মাথায় এবং কপালে যে রং করা রয়েছে, এই অবস্থানের মধ্যে তার চোখগুলোর শক্তি যেন আরও বৃদ্ধি পাচ্ছিল, অর্থাৎ চোখগুলো আরও চকচক করছিল। ইভেন হাফ ইটস আইজ, এমনকি যদি একটা বুদ্ধিহীন বা ফুলিশ বা স্টুপিড পারসনস আইজ উড স্পার্কল ইন সাচ আ সেটিং, এই রকম অবস্থানে যদি একজন মানে সাধারণ মানুষ কিংবা বুদ্ধিহীন মানুষের চোখগুলোকেও অনেক বেশি উজ্জ্বল দেখাবে। আসলে মানে এখানে লেখক বলতে চাইছেন যে কোনো ব্যক্তি যার চোখে অতটা হয়তো উজ্জ্বলও নেই, চোখে ওই রকম মহাজাগতিক বা খুব অসাধারণ শক্তি নেই হয়তো, এমন কোনো ব্যক্তিকেও যদি এমনভাবে সাজানো হয়, মানে তার পেইন্টেড ফোরহেড, ডার্ক হুইস্কার্স এবং যেগুলো জুলপি একদম গাল পর্যন্ত নেমে এসছে, যদি এইরকম অবস্থানের মধ্যে তার চোখগুলো থাকে, সেগুলোকেও বেশ উজ্জ্বল এবং চকচকে লাগবে। টু ক্রাউন দ্য ইফেক্ট, এবং এই পরিস্থিতিটাকে আরও বেশি উজ্জ্বল করার জন্য বা প্রগাঢ় করার জন্য, রাজকীয় করে তোলার জন্য, হি উন্ড আ স্যাফরন কালার টারবান, তিনি বাঁধতেন। উন্ড মানে বাঁধা, তিনি বাঁধতেন। স্যাফরন কালার টারবান, একটা গেরুয়া রঙের বা জাফরান রঙের, অরেঞ্জ কালার টারবান মানে পাগড়ি, অ্যারাউন্ড হিজ হেড, তার মাথায় একটা গেরুয়া রঙের পাগড়ি পরতেন, এই প্রভাবটাকে আরও বেশি রাজকীয় করে তুলতে। টু ক্রাউন দ্য ইফেক্ট, ক্রাউন মানে অ্যাকচুয়ালি তোমরা জানো যে বাড়িয়ে তুলতে এখানে ব্যবহার করা হয়েছে। টু ইনিশিয়েট অর সে টু এনহ্যান্স দ্য ইফেক্ট, এই প্রভাবটাকে, মানে তার এই যে জ্যোতিষ ভাবটা, যার দ্বারা চোখগুলো উজ্জ্বল এবং সত্যিকারের যেন তিনি ভবিষ্যতের কথা বলে দিতে পারেন, এই বাহ্যাড়ম্বরটাকে আরও বেশি ফলপ্রসূ করে তোলার জন্য তিনি মাথায় গেরুয়া রঙের পাগড়ি পরতেন। দিস কালার স্কিম নেভার ফেলড, এবং এই রঙের বিন্যাস কখনো ব্যর্থ হতো না। তাই সাধারণ মানুষ, সাধারণ ক্লায়েন্টসরা তাকে সত্যিকারের একজন দৈব ক্ষমতার অধিকারী, একজন অ্যাস্ট্রোলজার বলে মনে করতেন, বা খুব
ভবিষ্যৎ ক্ষমতা সম্পন্ন বা অদ্ভুত ক্ষমতা সম্পন্ন একজন জ্যোতিষ বলে তাকে মনে করতেন। নেক্সট প্যারা, people were attracted to him as bees are attracted to cosmos or dahlia stalks. এখানে লেখক একটি অলংকার ব্যবহার করেছেন, তোমরা বলতে পারবে এখানে কোন অলংকার? হ্যাঁ, এখানে এই যে as bees are attracted to cosmos or dahlia stalks দেওয়া রয়েছে, এইখানে একটা অলংকার ব্যবহার করেছেন, এই অলংকারটির নাম হচ্ছে সিমিলি। বন্ধুরা মনে রেখো এখানে কোন অলংকার ব্যবহার করা হয়েছে? সিমিলি অলংকার। সিমিলি অলংকার কাকে বলা হবে? when two different objects or two different things are compared with the help of the words as or like. as বা like শব্দ সহযোগে যখন দুটো কোনো ভিন্ন জিনিস, ভিন্ন ব্যক্তি, ভিন্ন বস্তুকে তুলনা করা হয় সরাসরি বা এক্সপ্লিসিটলি, তাকে বলা হয় সিমিলি। এইখানে এই অ্যাস্ট্রোলজারের কাছে মানুষজন যে ভিড় করত সেই ব্যাপারটাকে মৌমাছিদের সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ মৌমাছিদের সঙ্গে মানুষকে বা মানুষদের মৌমাছির সঙ্গে তুলনা করা হয়েছে। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, লোকেরা তার কাছে আকৃষ্ট হয়ে আসতো যেমন করে কসমস বা ডালিয়া ফুলের ডাঁটির দিকে মৌমাছি যেমন করে আকৃষ্ট হয়। অ্যাজ দ্য বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস, কসমস হচ্ছে এক ধরনের ফুল, আর ডালিয়া স্টক্স অথবা ডালিয়া ফুল, ডালিয়াও এক ধরনের ফুল হয় এই রকম ফুলটা, তো ডালিয়া ফুলের কাণ্ডের দিকে, স্টক্স মানে কাণ্ড, কাণ্ডের দিকে বা শাখার দিকে, স্টেমস বা ব্রাঞ্চগুলোর দিকে যেভাবে মৌমাছিরা অ্যাট্রাক্টেড হয় সেইভাবে মানুষজন ভিড় করতো তার কাছে। পিপল থ্রংড অর কেম টু হিম ইন গ্রুপস। হি স্যাট আন্ডার দ্য বাউজ অফ আ স্প্রেডিং ট্যামারিন ট্রি হুইচ ফ্ল্যাঙ্কড আ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক। তিনি বসতেন আন্ডার দ্য বাউজ, বাউজ মানে তোমরা জানো ডালপালা, ব্রাঞ্চেস, লিভস অ্যান্ড ব্রাঞ্চেস অফ আ স্প্রেডিং ট্যামারিন ট্রি, শাখা প্রশাখা ছড়িয়ে রয়েছে এমন একটা তেঁতুল গাছের তলায় তিনি বসতেন। হুইচ ফ্ল্যাঙ্কড আ পাথ, যেটা একটা রাস্তা চলে গেছে, রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, টাউন হল পার্কের মধ্য দিয়ে যে রাস্তাটা গেছে তার পাশে একটা ছড়ানো তেঁতুল গাছের একটি শাখার নিচে সেই জ্যোতিষ বসতেন। ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, এটা ছিল একটা উল্লেখযোগ্য জায়গা নানা কারণেই, নানাভাবে এটা একটা উল্লেখযোগ্য জায়গা, গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল যে জায়গাটায় জ্যোতিষ বসতেন। আ সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট। সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত, রাত অবধি উপচে পড়া মানুষের ভিড় এই পথ দিয়ে সব সময় যাতায়াত করত। এই যে আপ অ্যান্ড ডাউন মানে যাতায়াত করা, এখানে উপর নিচ নয়, আপ দ্য রোড অ্যান্ড ডাউন দ্য রোড মানে লোকে যাওয়া আসা করত। A variety of trades and occupations was represented all along its way. এবং এই পথটা জুড়ে নানা ধরনের ব্যবসা এবং পেশার প্রতিনিধিত্ব ছিল। এই ট্রেডস মানে ব্যবসা, অকুপেশনস মানে পেশা, মেডিসিন সেলার্স, এবং এখানে কোন কোন ধরনের মানুষজন এই রাস্তা দিয়ে যাতায়াত করতেন? মেডিসিন সেলার্স, ঔষধ বিক্রেতা, সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, চোরাই পুরনো লোহালক্কড়ের বিক্রেতা, ম্যাজিশিয়ানস মানে তোমরা তো জানো জাদুকর, অ্যান্ড অ্যাবাভ অল অ্যান অকশনিয়ার অফ চিপ ক্লোথ, সর্বোপরি সস্তা কাপড়ের নিলামদার, মানে যারা অকশানে এই যে 100 টাকা বা 200 টাকায় জিনিসপত্র বিক্রি করে, এই 100 টাকা 100 টাকা 100 টাকা বলে যারা এরকম ফেরি করে, মিনস হকার্স, যারা সস্তা দামের কাপড়কে রাস্তায় বিক্রি করে। হু ক্রিয়েটেড এনাফ ডিন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, এবং যারা সেই হই হট্টগোল করে সারাদিন পুরো শহরটাকে আকর্ষণ করে এবং সারাদিন চিৎকার করে করে তাদের জিনিসপত্র বিক্রি করেন। সেই রকম অকশানিয়ার বা নিলামদার, ম্যাজিশিয়ানস, হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক বিভিন্ন মেটেরিয়ালসের সেলার এবং মেডিসিন সেলাররা এই রাস্তা দিয়ে বিভিন্ন পেশার মানুষজন যাতায়াত করতেন। ফলে যে জায়গাটায় ম্যাজিশিয়ান বসতেন, দ্যাট প্লেস ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভেরি রিমার্কেবল প্লেস, এবং সেই রকম জায়গাটাই তিনি চুজ করেছিলেন যাতে বিভিন্ন পেশার মানুষজন, বিভিন্ন মানুষজনের সমাগম ওই জায়গাটায় ঘটে, এবং ফলে কি মানুষজনের নজরে তিনি আসবেন এবং তাই মানুষজনের ভিড়ও তার কাছে লেগে থাকতো। নেক্সট টু হিম ইন ভসিফেরাসনেস, অ্যাকচুয়ালি এই যে ভসিফেরাসনেস শব্দটি রয়েছে, এটার মানে হচ্ছে যে মুখরতা বা উচ্চ স্বরধ্বনি বা গলাবাজি করা আর কি, ইন দ্য লাউডনেস, খুব জোরে জোরে বলা। কেম আ ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ডনাটস, ফ্রাইড গ্রাউন্ডনাটস মানে ভাজা বাদাম, অর্থাৎ ভাজা বাদাম একজন বিক্রেতা যিনি খুব চিৎকার চেঁচামেচি বা গলাবাজিতে পাল্লা দিত আর কি, কারণ ওদিকে অকশানিয়ার রয়েছে, কম দামের কাপড় বিক্রি করছেন, ফলে তার গলাকে পাল্লা দিয়ে
একজন চিনেবাদাম ভাজা বিক্রেতা বা ফেরিওয়ালা, তিনি ভেন্ডার মানে হকার, ফ্রাইড মানে ভাজা বাদাম বিক্রি করতেন। মানে তোমরা তো কাঁচা বাদামের গানও জানো, এখন ভাজা বাদাম বিক্রেতা। অল দিজ আর ভেরি ইন্ডিয়াননেস। এবং এটাই হচ্ছে আর কে নারায়ণের মজার ব্যাপারটা, হচ্ছে আর কে নারায়ণের গল্প পড়তে পড়তে আমরা কখনোই মনে করব না আমরা বিদেশি কোনো গল্প পড়ছি, যদিও আমরা ইংরেজি গল্প পড়ছি। বন্ধুরা, আসলে আর কে নারায়ণ ওয়াজ এ গুড স্টোরি টেলার। তার দৃষ্টিভঙ্গি এবং সব কিছুকে দেখার পর্যবেক্ষণ ক্ষমতা মারাত্মক ছিল, অবজারভেশনাল পাওয়ার মারাত্মক। ফলে ভারতবর্ষের কোন কোন জিনিসগুলো খুব জনপ্রিয়, কিভাবে বাজার দর, কিভাবে বাজারঘাট রাস্তাঘাট আছে, এবং সেগুলো তিনি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতেন এবং তার গল্পে সেভাবেই তুলে আনতেন। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে যে থিমটাকে আমরা দেখতে পাচ্ছি, যে অ্যাস্ট্রোলজারের থিম, তার নানা গল্পে কিন্তু আবর্তিত হয়েছে। এবং মালগুডি ডেজকে আবর্তিত করে যে সমস্ত গল্পগুলো রয়েছে, তার বিভিন্ন গল্পে কিন্তু এই রকম রাস্তাঘাট, এই রকম মানুষজন, তার বর্ণনা আমরা পাবো। তা বন্ধুরা, আবার গল্পে আমরা আসি। নেক্সট টু হিম ইন ভসিফেরাসনেস কেম আ ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ডনাটস who gave his wear a fancy name each day, যিনি প্রতিদিন তার মালের বেশ মনোরঞ্জনকারী নাম দিতেন বা কাল্পনিক নাম দিতেন, খুব মনোহারী নাম দিতেন, কলিং ইট বোম্বে আইসক্রিম। কোনো দিন হয়তো বলতেন বোম্বে আইসক্রিম ওয়ান ডে, অ্যান্ড অন দ্য নেক্সট দিল্লি আমন্ড, এবং পরের দিন হয়তো তার ওই চিনে বাদামকে ডাক দিতেন দিল্লির কাঠবাদাম বলে, অ্যান্ড অন দ্য থার্ড রাজাজ ডেলিকেসি, আর তৃতীয় দিন তিনি হয়তো বলতেন রাজার ভোগ বা রাজাজ ডেলিকেসি। এইরকম নাম দিয়ে চিনে বাদাম বিক্রি করতেন, ভাজা চিনে বাদাম, কিন্তু এরকম বিভিন্ন নাম দিতেন। কোনো দিন নাম দিতেন বোম্বে আইসক্রিম, কোনো দিন নাম দিতেন দিল্লি আমন্ড, তৃতীয় দিন হয়তো বলতেন রাজাজ ডেলিকেসি, অ্যান্ড শো অন অ্যান্ড শো ফোর্থ, ইত্যাদি ইত্যাদি। শো অন অ্যান্ড শো ফোর্থ মিনস এটসেট্রা। অ্যান্ড পিপল ফ্লক টু হিম, এবং মানুষজনও তার কাছে ভিড় জমাতো, অর্থাৎ মানুষজন তার কাছে চিনে বাদাম কেনার জন্য ভিড় জমাতো, বিকজ তিনিও ওই অক্সানিয়ারের মতোই চিৎকার করে করে তার জিনিসপত্র বিক্রি করতেন, মানে তার বাদাম বিক্রি করতেন। আ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড ডেলাইড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, আর এই ভিড়ের বেশ বড় একটা অংশ জ্যোতিষীর কাছেও কিছুক্ষণ থামতো, মানে কারণ জ্যোতিষের দোকানটা ছিল এই বাদাম বিক্রেতার ঠিক পাশেই, তাই এ কনসিডারেবল পোর্শন মানে বেশ কিছুটা পরিমাণ, পোর্শন মানে অংশ, অফ দিস ক্রাউড এই জনতার বা এই ভিড়ের, ডেলাইড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, অ্যাস্ট্রোলজার মানে ওই জ্যোতিষের কাছেও তারা সময় কাটাতো, স্পেন্ড দেয়ার টাইম, ডেলাইড মিনস স্পেন্ড দেয়ার টাইম। দ্য অ্যাস্ট্রোলজার transacted his business by the light of a flare which crackled and smoked off above the groundnut heap nearby, এবং এই জ্যোতিষ কি করতেন, এই যে কাছাকাছি চীনাবাদামের স্তূপের উপর জ্বলা একটা মশালের আলোয়, যেটা মাঝে মধ্যে অবশ্য ফাটতো, সেই আলোতে তিনি তার কাজটা করতেন। আবার একবার দেখো, দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস, অ্যাস্ট্রোলজার তার ব্যবসা চালাতো বা জ্যোতিষ তার এই ব্যবসাকে চালাতো, বাই দ্য লাইট অফ আ ফ্লেয়ার, একটা আগুনের বা আলোতে, হুইচ ক্র্যাকলড অ্যান্ড স্মোকড আপ অ্যাবাভ দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই, পাশে যে চীনাবাদামের স্তূপ রয়েছে সেখানে একটা মশালের আলো আছে, সেই চীনাবাদামগুলো মাঝে মাঝে ফাটতো আর ধোঁয়া ছাড়তো, সেই ধোঁয়া এবং আলোতে যতটুকু আলো বেরোতো অন্তত সেই আলোতেই তার ব্যবসা হতো, অর্থাৎ অ্যাস্ট্রোলজারের নিজস্ব কোনো আলো ছিল না। আর এই যে ধোঁয়া উঠছে, এই যে মাঝে মাঝে ফটফট করে ধরো চীনাবাদাম ফাটার শব্দ হচ্ছে, এইটাতে কিন্তু আমরা বুঝতেই পারছি অ্যাস্ট্রোলজারের বিজনেস কিন্তু আরও বেশ সুন্দর হতো। হাফ দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং, মানে জায়গাটার আকর্ষণের অর্ধেক কারণ ছিল যে এখানে মানে মিউনিসিপ্যাল লাইটিং বা পৌরসভার আলোর কোনো সুবিধা ছিল না। হাফ দ্য এনচ্যান্টমেন্ট মিনস এই যে মনোহারিত্ব বা মুগ্ধতা, ডিলাইটফুল, ম্যাজিক্যাল অ্যাট্রাকশন, ঠিক আছে, এই জাদুময়তার যে কারণ, মানে এই জায়গাটা তো মানুষজন যেত, এবং তারপরে আর এই জ্যোতিষের ও একটা আকর্ষণ ছিল, পাশে বাদাম বিক্রেতা, এই সব কিছু নিয়েই একটা চমৎকারিত্ব যে পরিবেশ, তার অর্ধেক কারণ হলো ওয়াজ ডিউ টু মানে কারণে, জন্য, ফর দ্য ফ্যাক্ট দ্যাট এই কারণে যে ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং, এইখানটায় কোনো মিউনিসিপ্যালের বা পৌরসভার আলোর সুবিধা ছিল না। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই সপ লাইটস, এই আলোটা, এই জায়গাটা আলোকিত হয়েছিল, ওয়াজ লিট, লাইট
V3 ফর্ম রয়েছে, বাই শপ লাইটস, দোকানগুলোর আলোতে, অর্থাৎ দোকানের আলোয় এই জায়গাটা আলোকিত থাকতো। বন্ধুরা, আমাদের আজকের এই আলোচনা এতদূর পর্যন্ত থাকুক, আর পরের ভিডিওতে আমি পরবর্তী অংশ নিয়ে অর্থাৎ 4 নম্বর পৃষ্ঠা থেকে আসছি। থ্যাংক ইউ।